আগের সমঝোতার রূপরেখার চূড়ান্ত চায় ইরান, পরে আলোচনা। ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা। ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত, যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে ডলারের বদলে চীনের মুদ্রায় মূল্য পরিশোধ। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ, তেল আবিবের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ, সরকার পরিবর্তনের দাবি। লিবিয়া উপকূলের 17 অভিবাসীর মরদেহ উদ্ধার, নিহতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিককে শনাক্ত। এবং বুলগেরিয়ায় নতুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 240 আসনে লড়ছে প্রায় 4700 প্রার্থী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। হরমুজ নিয়ে উত্তেজনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহে বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকে বসবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণার পরদিনই আবারও তা বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এ অবস্থায় যুদ্ধবন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদে। তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদে আরও বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না, এমনকি বিষয়টি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। তবে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, যদিও আলোচনার জন্য আর কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, গাজার মতো লেবাননেও সীমাবদ্ধতা নির্দেশক হলুদ রেখা আরোপ করা হয়েছে। লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সামিউল শিহাব, RTV। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ার দীর্ঘ 9 বছর পর ইরান থেকে 20 লাখ ব্যারেল তেল আমদানি করছে ভারত। তবে চমকপ্রদ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে ডলারের বদলে চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করা হয়েছে এই তেলের মূল্য। বিশেষজ্ঞরা মনে করছেন, পেট্রো ডলারের বিকল্প হিসেবে এই পদক্ষেপ বৈশ্বিক ভূ রাজনীতি ও জ্বালানি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল, আর সেই সুযোগেই এমন এক পদক্ষেপ নিল ভারত, যা শুধু জ্বালানি বাজার নয়, ভূ রাজনীতিতেও নতুন প্রশ্ন তুলেছে। ভাবুন তো, ইরান থেকে তেল কিনছে ভারত, কিন্তু ডলারে নয়, চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে সেই মূল্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভারতের বড় তেল শোধনাগারগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইরানি তেল কিনে তার দাম পরিশোধ করছে ICICI ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে। প্রশ্ন হচ্ছে, কেন ইউয়ান? এখানেই লুকিয়ে আছে বড় খেলা। কারণ ডলারে লেনদেন মানেই মার্কিন নজরদারি, নিষেধাজ্ঞার ঝুঁকি আর আন্তর্জাতিক ব্যাংকিং বাধা। কিন্তু ইউয়ান ব্যবহার করে ভারত যেন খুলে ফেলেছে এক বিকল্প দরজা। আর এই ঘটনা ঘটছে এমন সময়ে যখন ওয়াশিংটন 30 দিনের জন্য ইরান ও রাশিয়ার তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, মূলত বিশ্ববাজারে বাড়তি তেলের দাম ঠেকাতে। সেই সুযোগে প্রায় 9 বছর পর প্রথমবার ভারত আমদানি করেছে প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল।
আর এর মূল্য প্রায় 20 কোটি ডলার। শুধু তাই নয়, 4টি ইরানি তেলবাহী জাহাজ ভারতীয় বন্দরে ভিড়েছে, যার অন্তত একটি ইতোমধ্যে তেল খালাসও করেছে। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু সাময়িক জ্বালানি কেনাবেচা, নাকি এর ভেতরে আরো বড় কৌশল রয়েছে? কারণ এখানে শুধু ভারত আর ইরান নেই, আছে চীনও। একদিকে ভারত ইরানি তেল কিনছে, অন্যদিকে সেই মূল্য চাচ্ছে ইউয়ানে, মানে মার্কিন ডলারের বাইরে এক বিকল্প জ্বালানি অর্থনীতি কি ধীরে ধীরে গড়ে উঠছে? অনেকে বলছেন এটি হতে পারে পেট্রো ডলারের জন্য সতর্ক সংকেত। কারণ যদি বড় বড় অর্থনীতি ডলার বাদ দিয়ে জ্বালানি বাণিজ্যে অন্য মুদ্রা ব্যবহার শুরু করে, তাহলে বৈশ্বিক আর্থিক শক্তির ভারসাম্য বদলাতে পারে। কিন্তু নাটক এখানেই শেষ নয়, কারণ মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ছাড় আর বাড়ানো হবে না। তাহলে প্রশ্ন, ভারত কি শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগালো, নাকি এটি ভবিষ্যতের জন্য পরীক্ষা? আরও বড় প্রশ্ন, যদি নিষেধাজ্ঞা আবার পুরোপুরি ফিরে আসে, তাহলে কি ইউএন ভিত্তিক পথ গোপনে চালু থাকবে? কারণ ইতিহাস বলছে জ্বালানি শুধু ব্যবসা নয়, এটি কূটনীতি, এটি ক্ষমতা, এটি যুদ্ধের ভাষা হতে পারে। আর এখন যে দৃশ্য দেখা যাচ্ছে, ইরানের তেল ভারতের ক্রয়, চীনের মুদ্রা, এটি কি কেবল একটি লেনদেন, নাকি তৈরি হচ্ছে নতুন ত্রিমুখী জ্বালানি জোট, যেখানে ডলার থাকবে বাইরে? সেটি এখন কোটি ডলারের প্রশ্ন। সামিউল শিহাব, RTV। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একাধিক জনসভা ও পদযাত্রায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর ভাষণকে মিথ্যের ফুলঝুরি বলে কটাক্ষ করেন। মমতা অভিযোগ করেন, সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান না করে কেবল বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এর সময় দেশের সম্পদ লুটপাটের অভিযোগ তুলে তিনি এই নির্বাচনকে প্রতিরোধের লড়াই হিসেবে ঘোষণা করেন। নারী ভোটারদের নিজের প্রধান সহযোদ্ধা উল্লেখ করে তৃণমূল এই নেত্রী দাবি করেন, ভয় দেখিয়ে বা অর্থের বিনিময়ে তাদের দলের কর্মীদের দমানো যাবে না। প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোটের আগে রাজ্য জুড়ে ব্যাপক গণসংযোগ ও রাজনৈতিক লড়াই আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে আসে হাজারো ইসরায়েলি। প্রতিবাদকারীদের অভিযোগ, অভ্যন্তরীণ সমাজ ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন নেতানিয়াহু। তারা 7 অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা দাবি করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু দেশের চেয়ে নিজের ব্যক্তিগত আইনি সমস্যা থেকে বাঁচতে বেশি ব্যস্ত। লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করে অবিলম্বে সরকার পরিবর্তনের দাবি জানান তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার হিসেবে দেয়ায় কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। শনিবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভেনেজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্পের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই প্রতীকী উপহার দিতে পেরে তিনি গর্বিত। উল্লেখ্য, গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎকালে মাচাদো তার মেডেলটি তাকে দেন। এর ঠিক 2 সপ্তাহ আগে ট্রাম্পের নির্দেশে মার্কিন অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। বর্তমানে মাচাদো ওয়াশিংটনের সাথে সমন্বয় করে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং সমর্থকদের একটি স্বাধীন দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর হামলায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 14 জন। স্থানীয় সময় শনিবার রাজধানীর হোলোসি ইভোস্কি এলাকায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালায় 58 বছর বয়সী ওই ব্যক্তি। প্রথমে রাস্তায় এলোপাথারি গুলি চালিয়ে 4 জনকে হত্যার পর একটি সুপারমার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে হামলাকারী। সেখানে আরও একজন নিহত এবং পরে হাসপাতালে আরেক নারীর মৃত্যু হয়। সুপারমার্কেটে প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলাকারী রাশিয়ান বংশোদ্ভূত এবং আগেও অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। এই নৃশংস ঘটনাকে সন্ত্রাসবাদ বলে বর্ণনা দিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা।
লিবিয়ার পশ্চিম উপকূল থেকে এক বাংলাদেশি সহ অন্তত 17 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, রাজধানী ত্রিপলি থেকে 117 কিলোমিটার পশ্চিমে জোয়ারা উপকূল থেকে গত কয়েকদিনে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া 17 মরদেহের মধ্যে 14 জনকে যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 2 মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর থেকে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য লিবিয়া এখন ইউরোপে পৌঁছানোর অন্যতম বিপজ্জনক ট্রানজিট রুট। পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ভিজিট ভিসাধারী এখন থেকে 14 জিলহজ পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে অন্তত 20,000 রিয়াল জরিমানা সহ 10 বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এদিকে ওমরা পালনের সময়সীমা শেষ হওয়ায় 18 এপ্রিলের পর অবস্থানকারীদের অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ হজযাত্রীদের সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য 1 লাখ রিয়াল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জালিয়াতি রোধে মক্কা পুলিশ বিশেষ অভিযানও শুরু করেছে। বুলগেরিয়ায় নতুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গত 5 বছরে এটি দেশটির 8ম নির্বাচন। রোসেন জেলিয়াসকভ সরকারের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতা কাটাতে রবিবার এই ভোটের আয়োজন করা হয়েছে। নির্বাচনে 240টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 4,700 প্রার্থী। আর এতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশটির প্রায় 66 লাখ ভোটার। স্থানীয় সময়ে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। বুলগেরিয়া ছাড়াও আরও 55টি দেশে অবস্থান করা প্রবাসী বুলগেরিয়ানরা নির্বাচনে ভোট দিতে পারছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। চারপাশের ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধের মাঝেও অন্ধকারের দেয়াল ভেঙে আলোর স্বপ্ন দেখছে গাজার একদল শিশু। যুদ্ধের ভয়াবহতায় সবকিছু হারালেও ব্রেল মেশিনের খটখট শব্দে নতুন করে বাঁচার প্রেরণা পাচ্ছে গাজার আল নূর সেন্টারের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। তবে জাতিসংঘের ত্রাণ সংস্থার তহবিল সংকটে অনিশ্চিত গাজার শিশুদের ভবিষ্যৎ। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। ধ্বংসস্তূপের শহর, চারিদিকে যুদ্ধের ক্ষতচিহ্ন। যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও গাজায় টিকে আছে বেঁচে থাকার লড়াই। গাজার আল নূর সেন্টারে প্রতিদিন নতুন করে জীবন শেখে এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। জাতিসংঘ পরিচালিত এক বিশেষ শিক্ষা কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শিখছে তারা। গড়ছে আত্মবিশ্বাস আর দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন। 13 বছর বয়সী মোহাম্মদ ওদেহ। চোখে আলো নেই, তবু মনের কোণে আছে এক আকাশ স্বপ্ন। যুদ্ধের মধ্যে হারিয়েছেন দৃষ্টিশক্তি, কিন্তু হারায়নি মোহাম্মদের স্বপ্ন। ব্রেইল মেশিনের সাহায্য নিয়ে চলছে পড়ালেখা। ব্রেইলের স্পর্শে এগিয়ে যেতে চায় নিজের মতো করেই। আমরা এখানে ক্লাস করি, ব্রেইল মেশিনে লিখি, তবে আগের মতো সব স্বাভাবিক নেই। এখন আমাদের শিখতে আরো বেশি পরিশ্রম করতে হয়। আমি আমার দৃষ্টি হারিয়েছি ঠিকই, কিন্তু স্পর্শ দিয়ে আমি আমার সব শখ পূরণ করতে চাই। মোহাম্মদ বলছে, এখন আর আগের মতো স্বাভাবিক স্কুল নেই, তবুও এই কেন্দ্রই এখন তাদের শেখার জায়গা, বেঁচে থাকার শক্তি। আমি ভ্রমণ করতে চাই, এমন একটি ঘরে থাকতে চাই যেখানে নিজেই নিজের কাজ করতে পারবো। শুধু শিক্ষা নয়, এই কেন্দ্র বদলে দিচ্ছে শিশুদের মানসিক জগৎ। মোহাম্মদের বাবা হোসাম ওদেহ বলছেন, আল নূর স্কুল তার ছেলের ব্যক্তিত্ব বদলে দিয়েছে। এই ক্লাসগুলো মোহাম্মদের আত্মবিশ্বাস গড়ে তুলছে। মা বাবা হিসেবে আমরা তার পরিবর্তন স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে সংকটও কম নয়। তহবিলের অভাবে কমে গেছে জাতিসংঘের সেবা কার্যক্রম। নোটবুক, ব্রেইল মেশিন সহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এর প্রভাব পড়ছে শিশুদের শেখার উপর। মোহাম্মদ বাঁচতে চায়, আমরাও বাঁচতে চাই। আমি মনে করি না এটি খুব বেশি কিছু চাওয়া। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজার এই কেন্দ্র হয়ে উঠেছে আশা ধরে রাখার জায়গা, যেখানে যুদ্ধের কারণে অন্ধ হওয়া শিশুরা শুধু পড়তে শেখে না, শেখে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হয়।
যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে প্রতিদিন হারিয়ে যাচ্ছে শৈশব, সেখানে আল নূর সেন্টার যেন মনে করিয়ে দেয় অন্ধকারের মাঝেও আলো খোঁজা থেমে থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের পাশাপাশি গাজার মানবিক সংকট মোকাবিলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা এখন আরও জরুরি। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।